20 থেকে 22 হাজার টাকা প্রাইস রেঞ্জে বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি এবং আনঅফিসিয়াল যে স্মার্টফোনগুলো পাওয়া যায় সেটার ক্যামেরার কি অবস্থা সেটা নিয়ে নতুন করে বলার কিছু নাই। আপনার বাজেট যদি এই মুহূর্তে হয়ে থাকে 20 থেকে 22 হাজার টাকা এবং এই বাজেটে একটা বেস্ট ক্যামেরা ফোন খুঁজে থাকেন, তার পাশাপাশি এটার ডিসপ্লে ভালো হতে হবে এবং ফোনটা হাতে নিতে অনেক বেশি প্রিমিয়াম লাগতে হবে, তাহলে এই ধরনের পিক্সেলের ইউজ ডিভাইসের বিকল্প আর কিছুই নাই। কথা বলছিলাম পিক্সেল 7a কে নিয়ে, কারণ এইটার প্রাইস এখন অনেকটাই ড্রপ করেছে। এটা মোটামুটি এখন 22 থেকে 23 হাজার টাকা এরকম প্রাইস রেঞ্জে পাওয়া যাচ্ছে। এই প্রাইস রেঞ্জে ক্যামেরার জন্য একটা বেস্ট ডিভাইস যদি হয়ে থাকে তাহলে এটাকে আমি লাস্ট 20 থেকে 25 দিন ধরে ব্যবহার করতেছি, আরো বেশি হতে পারে, 1 মাস ধরে ব্যবহার করতেছি। আমি আমার ইউজার এক্সপিরিয়েন্স আজকে ভিডিওতে শেয়ার করবো। আর হচ্ছে যারা ক্যামেরা রিলেটেড অনেক কিছু জানতে চান তাদের জন্য এই ভিডিওটা স্পেশাল হতে যাচ্ছে, কারণ এটা দিয়ে আমি প্রচুর পরিমাণে ফটোগ্রাফি করেছি। তার আগে এরকম একটা ডিভাইস পার্সোনাল ডিভাইস হিসেবে ইউজ করা খুব কম সময়ই হয়েছে, দেখা যাচ্ছে হয়তো বা 10-12 দিন ইউজ করেছি, বাট এটা মোটামুটি 20-25 দিনেরও বেশি সময় ইউজ করেছি, যার কারণে এটার মধ্যে যে প্রবলেমগুলো পেয়েছি অ্যান্ড্রয়েড 16 আসার পরে সেগুলো নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। এই ধরনের ইউজড পুরাতন ডিভাইসগুলো কেনার সময় আপনারা অনেক বেশি কনফিউজড হয়ে যান যে আসলে এই ডিভাইসগুলো অথেন্টিক কই পাবেন। অবশ্যই পেয়ে যাবেন পিক্সেল হেভেনে, এবং পিক্সেল হেভেনকে সাজেস্ট করার অনেকগুলো রিজন রয়েছে। নাম্বার 1 রিজন হচ্ছে যে পিক্সেল ডিভাইসগুলোতে রিসেন্টলি কিন্তু হচ্ছে ডিসপ্লে রিলেটেড প্রবলেম শুরু হয়েছে, এবং আপনি যদি পিক্সেল হেভেন থেকে নেন তাহলে 15 দিনের ডিসপ্লে যে রিপ্লেসমেন্ট গ্যারান্টিটা সেটা পেয়ে যাবেন। মানে আপনার ডিসপ্লের মধ্যে যদি কোনো গ্রিন লাইন পড়ে যায়, মানে ফিজিক্যাল ড্যামেজ ছাড়া যদি ডিসপ্লে নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু আপনাকে 15 দিনের মধ্যে ফোনটা রিপ্লেস করে নতুন আরেকটা ফোন দেওয়া হবে। আর পিক্সেলের যে প্রবলেমটা বরাবরই হয়ে থাকে সেটা হচ্ছে নেটওয়ার্ক ইস্যু, এবং সেটার জন্য তারা কিন্তু 2 মাসের জন্য ওয়ারেন্টি দিচ্ছে। 2 মাসের মধ্যে যদি নেটওয়ার্ক রিলেটেড কোনো প্রবলেম ফেস করেন তাহলে ইনস্ট্যান্ট কিন্তু আপনি চাইলে ডিভাইসটাকে চেঞ্জ করে নতুন আরেকটা ডিভাইস নিতে পারবেন। এবং তার থেকে মজার ব্যাপার হচ্ছে যে আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে মাত্র 120 টাকা অ্যাডভান্স করে আপনি কুরিয়ারের মাধ্যমে আপনার প্রোডাক্টটি আপনার হাতে নিয়ে দেখে শুনে বাকি টাকাটা আপনি কন্ডিশনের মাধ্যমে দিতে পারবেন, যে ব্যাপারটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। দেখা যায় যে নর্মালি ম্যাক্সিমাম দোকানগুলোতে হচ্ছে যে 1000 কিংবা 2000 টাকা অ্যাডভান্স করা লাগে, তো সেক্ষেত্রে আপনি অনেক কম টাকা অ্যাডভান্স করেই কিন্তু আপনার ডিভাইসটা আপনার কাছে নিতে পারবেন, যার কারণে অবশ্যই আমি রিকমেন্ড করবো যে হচ্ছে আপনি পিক্সেল হেভেন থেকে এই ধরনের পিক্সেল ডিভাইসগুলো কালেক্ট করতে পারেন। তো আপনি যখন পিক্সেল 7 এই ফোনটাকে প্রথমেই হাতে নেবেন, আপনি যখন 20-22 হাজার টাকা খরচ করে এই ডিভাইসটা কিনবেন, আপনি ফিল করতে পারবেন যে আপনি একটা প্রিমিয়াম কিছু হাতে নিয়েছেন, যেটা আপনাকে লাখ টাকার ফিল দিবে। যদিও কিনা এটা নতুন অবস্থায় দাম লাখ টাকা ছিল না, মোটামুটি 40-45 এরকম প্রাইস রেঞ্জে মেবি পাওয়া যেত, হয়তো আর সর্বোচ্চ 50 হাজার টাকা হতে পারে, কিন্তু এটা হাতে নিয়ে অনেক বেশি প্রিমিয়াম লাগে। যদিও কিনা এর ব্যাক সাইডটা প্লাস্টিক ইউজ করা হয়েছে, কিন্তু এটা প্লাস্টিক খুব একটা ফিল করতে পারবেন না, কারণ হচ্ছে এটা দেখে মনে হয় যে গ্লাস ইউজ করা হয়েছে। এবং এটাকে ব্যাক কভার ছাড়া কোনো ধরনের প্রোটেক্টর ইউজ না করে এটাকে আমি লাস্ট 20-25 দিন ধরে ইউজ করতেছি। দেখেন যে স্ক্রিনের মধ্যে একটা স্ক্র্যাচও পড়ে না, এবং আমি অবাক হলাম যে স্যামসাং এর ডিভাইসগুলো আমি এরকম স্ক্রিন প্রোটেক্টর ছাড়া যদি ইউজ করি একদম স্ক্র্যাচ করে ভরে যায়, বাট এটার মধ্যে কোনো অবস্থাতেই স্ক্র্যাচ পড়ে নাই। বাই দ্য ওয়ে, এর সামনের দিকে কিন্তু কর্নিং গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন রয়েছে, যে জায়গায় এখন প্রত্যেকটা ডিভাইসে 6 কিংবা ভিক্টাস 1, 2, 3 দিয়ে রাখছে, তো সেই জায়গায় এটার প্রোটেকশনটা একটু কমই মনে হচ্ছে। তারপরে আপনি অবশ্যই একটা স্ক্রিন প্রোটেক্টর ইউজ করতে পারেন যাতে করে আপনার ডিসপ্লেটা প্রোটেক্টেড থাকে। যেহেতু এটা পিক্সেল ফোন এবং এটার ক্যামেরা নিয়ে আগে কথা বলা দরকার, কারণ ক্যামেরা নিয়ে সবাই বেশি জানতে আগ্রহী। এটার ব্যাক সাইডে আপনি দেখতে পাবেন যে 2টা ক্যামেরা ইউজ করা হয়েছে, যার মেইন লেন্সটা 64 মেগাপিক্সেলের এবং এর পাশে একটা 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা। আপনি যদি এর মেইন লেন্সের ছবিগুলো দেখেন তাহলে দেখবেন যে খুবই শার্প এবং ডিটেল পিকচার কিন্তু তুলতে পারতেছে, এবং পিক্সেলের ডাইনামিক রেঞ্জ কিন্তু বরাবরই অনেক বেশি ভালো হয়ে থাকে। এবং এইটার মধ্যেও সেম অবস্থা, আমি অনেক লাইট কন্ডিশনে এটা দিয়ে ছবি তুলে দেখেছি যে প্রত্যেকটা কন্ডিশনেই খুবই ভালোভাবেই কিন্তু এক্সপোজার মেনটেন করতে পারে, এবং দেখা যায় যে হাইলাইটটাকে ওভার এক্সপোজ করে দেওয়ার যে প্রবলেমগুলো আমরা নর্মালি দেখে থাকি সেগুলো কিন্তু এটার মধ্যে হয় না। এবং দেখলাম যে ওভার কন্ট্রাস্টে যে ব্যাপারটা মানে পিক্সেলের ডিভাইসে বরাবরই আমরা দেখে থাকি সেটা কিন্তু এটার মধ্যেও হচ্ছিল, এবং ওভার কন্ট্রাস্টের কারণে দেখা যায় যে শ্যাডো এরিয়াগুলোতে একটু বেশি ডার্ক করে ফেলে, এবং ডার্ক করার ফলে দেখা যায় সেই এরিয়ার ডিটেলগুলো একটু কম পাচ্ছিলাম। হয়তো আপনারা এই স্যাম্পলগুলো দেখে একটা আইডিয়া করতে পেরেছেন যে পিক্সেল 7 এর মেইন ক্যামেরা থেকে কেমন লেভেলের আউটপুট পাওয়া যাবে। তার পাশাপাশি আপনি আলট্রাওয়াইড লেন্সটা হয়তো দেখতে পাচ্ছেন, এবং এই আলট্রাওয়াইড লেন্স থেকে অসাধারণ লেভেলের আউটপুট পাওয়া যায়। দেখা যায় যে পিক্সেল 6 যে ডিভাইসটা রয়েছে সেইটা দিয়েও এতটাও মানে হোয়াইট পিকচার কিন্তু ক্যাপচার করা যায় না, বাট এটা দিয়ে অনেক বেশি হোয়াইট পিকচার ক্যাপচার করা যায়, যার কারণে এটার আলট্রাওয়াইড লেন্সটা অনেক বেশি ইউজফুল ছিল। কিন্তু একটা জিনিস নিয়ে পিক্সেলের ডিভাইসে কমপ্লেন করতে হয়, সেটা হচ্ছে লেন্স সুইচিং। আপনি যখন মেইন লেন্স থেকে আলট্রাওয়াইডে শিফট করবেন তখন আপনি ফিল করতে পারবেন যে অনেকটাই ল্যাটেন্সি আমরা দেখতে পাচ্ছি, যেটা নাকি এখন অ্যান্ড্রয়েডের অনেক ডিভাইসেই কিন্তু এটা ফিক্সড করে ফেলা হচ্ছে। একদমই দেখা যায় যে আইফোন লেভেলে তারা চলে গেছে লেন্স সুইচিং এর ক্ষেত্রে, বাট এটার লেন্সটা এখনো অনেকটাই ডিলে করে, যেটা আমার কাছে ভালো লাগে নাই। তাছাড়া এটা 20 থেকে 22 হাজার টাকা প্রাইস অনুযায়ী এটার পিকচার কোয়ালিটি অসাধারণ ছিল, এটাকে বিট করার মতো অপশন কিন্তু আর মার্কেটে নাই বলতেই চলে। দেন যদি আপনি এটা দিয়ে পোর্ট্রেট ফটোগ্রাফি করতে চান তাহলে এই জায়গায় পোর্ট্রেট অপশনে গেলে বাই ডিফল্ট 1x এবং 2x কিন্তু সাজেস্ট করে। দেখা যায় 1x এ গেলে এটা অটোমেটিক একটু জুম করে ফেলে, তারপর আপনি চাইলে কিন্তু 2x এ তুলতে পারবেন। শুধু 2x না, এটা দিয়ে আপনি ডিজিটালি 4x পর্যন্ত জুম করে আপনি পোর্ট্রেট ফটোগ্রাফি করতে পারবেন, যেটা একদমই ইনসেন লেভেলের ছিল। কিন্তু কথা হচ্ছে যে আপনি যখন একটা লেন্সকে 4x পর্যন্ত ডিজিটালি জুম করবেন
সেটা দিয়ে মানে খুব ভালো আউটপুট আপনি পাবেন না। ম্যাক্সিমাম আপনি হচ্ছে 2x কিংবা 2.5x সর্বোচ্চ যেতে পারেন যদি আপনার কাছে মনে হয় যে ওই পর্যন্ত যাওয়া দরকার। তাছাড়া আমি কখনোই কাউকে রিকমেন্ড করবো না যে এটার 4x দিয়ে পোর্ট্রেট ফটোগ্রাফি করার জন্য, কারণ আমি নিজেও তুলে দেখেছি একদম ইউজলেস ছবি ওঠে, প্রচুর পরিমাণে নয়েজ এবং গ্রেন চলে আসে প্রপার লাইট কন্ডিশনার। তো সেই জায়গায় এটার মানে আশাটা ছেড়ে দিতে হবে। অবশ্যই 2x এর যে পোর্ট্রেট ফটোগ্রাফি সেটা অসাধারণ লেভেলের ছিল, খুবই ভালো পরিমাণে ডিটেল এবং শার্পনেস রাখতে পারে। কিন্তু এজ ডিটেক্টে আমি কিছুটা ঝামেলা পেয়েছি যে টুকটাক মাঝে মাঝে দেখা যায় যে মানে হেয়ারের কাজ দিয়ে ডিটেক্ট করতে পারে না, কিংবা অনেক বেশি কমপ্লিকেটেড লাইট সিচুয়েশনে যদি চলে যান তখন দেখা যায় যে মানে ঠিকঠাকভাবে ফোকাস করতে পারে না। তাছাড়া ওভারঅল এটার পোর্ট্রেট নিয়ে আপনি সন্তুষ্ট থাকবেন যে টাকা খরচ করে আপনি কিনতে চাচ্ছেন। তারপর যদি এটার ভিডিও নিয়ে কথা বলি তাহলে আমরা আউটডোরে গিয়ে কথা বলি, কারণ বরাবরই হচ্ছে ভিডিও নিয়ে কথা বলতে গেলে আমরা আউটডোরে কথা বলি, তো ইনডোরে কথা বলার কোনো মানেই হয় না। চলুন আউটডোরে যাই। এখন যে ভিডিওটা রেকর্ড হচ্ছে এটা হচ্ছে পিক্সেল 6 এ 4K 30 fps এবং 7a যেটা সেটার মধ্যে 30 fps, দুইটা দিয়ে 4K 30 fps এ রেকর্ড হচ্ছে। এবং ভিডিওটা হয়তো সাইড বাই সাইড দেখে আইডিয়া করতে পারতেছেন যে কোনটার ভিডিও বেটার। আমার কাছে মনে হচ্ছে যে 7a যেটা সেটা স্লাইটলি বেটার মনে হচ্ছে। আর হচ্ছে আপনি দুইটা ফোন দিয়ে কিন্তু মেইন লেন্সে 4K 60 fps পর্যন্ত রেকর্ড করতে পারেন, বাট আমরা 60 fps এ যদি যাই তখন কিন্তু আমরা চাইলেই আর হচ্ছে আলট্রা ওয়াইডে শিফট করতে পারবো না। আর এটার আলট্রা ওয়াইডে সর্বোচ্চ সাপোর্ট করে হচ্ছে 4K 30 fps, যার কারণে আমরা 4K 30 fps এ রেকর্ড করতেছি। তারপর যদি আপনি এটার ফ্রন্ট ক্যামেরায় আসেন তাহলে এই জায়গায় আপনি একটা 13 মেগাপিক্সেলের ক্যামেরা পেয়ে যাবেন এবং এটা দিয়ে অনেক সুন্দর সুন্দর সেলফি তোলা যায়। আর হচ্ছে পিক্সেলের সেলফি আমি বরাবরই একটু বেশি পছন্দ করি, এর কারণ হচ্ছে যেটা দিয়ে অনেক বেশি ওয়াইড ফোকাল লেন্থে ছবি তোলা যায়, যেটা নর্মালি দেখা যায় যে আইফোন কিংবা অন্যান্য অ্যান্ড্রয়েডে এত বেশি ওয়াইড ফোকাল লেন্থে কিন্তু সেলফি তোলা যায় না। দেখা যায় যে আপনি যদি গ্রুপ ফটো তুলতে যান সেটার মধ্যে অনেক বেশি মানুষজনকে নিয়ে একসাথে ছবি তুলতে পারবেন, এবং এটা দিয়ে যখন পোর্ট্রেট সেলফি নিচ্ছিলাম সেটাও খুবই ভালোভাবে ডিটেক্ট করতে পারে এবং মোটামুটি ভালোই বলতে পারেন যে পিকচার কোয়ালিটি, মোটামুটি না কারণ যে বাজেটে পাওয়া যাচ্ছে সেই বাজেটে মানে একদমই টপ নচ বলাই চলে। কিন্তু যে জিনিসটা আমার কাছে ভালো লাগে না সেটা হচ্ছে এটার ডিসপ্লে। দেখেন যে ডিসপ্লে চারপাশে চিন বেজেলটা কত মোটা, মানে এরকম বাজেটের একটা ফোন থেকে এত মোটা চিন বেজেল আসলে কখনোই আশা করা যায় না। আপনি যদি নতুন একটা ফোন মানে 20-22 হাজার টাকা দিয়ে কিনেন দেখা যায় যে চিন বেজেল হয়তো এর থেকে কমের ফোনও পেয়ে যাবেন। তো সেই জায়গায় এটা যেহেতু এক সময়ের মোটামুটি ফ্ল্যাগশিপ ফোন, তো সেটার মধ্যে চিন বেজেলটা আরও অনেক বেশি ন্যারো হওয়ার দরকার ছিল। আমি যখন লাস্টবার পিক্সেল 9a ডিভাইসটা রিভিউ করি এবং সেটার চিন বেজেল এত মোটা, তো গুগলের যেই অ্যাশ লিস্টটা রয়েছে সেটার বেজেল নিয়ে কমপ্লেন করার কোনো মানেই হয় না, কারণ তারা এটা দিয়েই যাবে। 10 এর মধ্যে এসে আসলে তারা কি করে সেটা এখন দেখার বিষয়। এই জায়গায় 6.1 ইঞ্চির একটা OLED ডিসপ্লে পেয়ে যাবেন যেটার মধ্যে 90 হার্জের হায়ার রিফ্রেশ রেট ইউজ করা আছে। 90 হার্জ শুনে হয়তো অনেকের কাছে কম মনে হতে পারে, বাট এখন যেই সস্তা ফোনগুলো মানে 20-22 কিংবা 30-35 হাজার টাকা দিয়ে ফোন পাচ্ছেন যেটার মধ্যে 120 হার্জ কিংবা 144 হার্জের হায়ার রিফ্রেশ রেট ইউজ করেছে, সেইটার সাথে যদি আপনি সাইড বাই সাইড ইউজ করেন সামটাইমস আপনার কাছে মনে হবে যে এইটাই বেশি স্মুথ মনে হচ্ছে। এর কারণ হচ্ছে যে সেগুলো শুধুমাত্র নাম্বার দিয়ে বেড়ে গেছে, বাট কাজের কাজ আসলে কিছুই হয় না। বাট এটা খুবই কাজের ছিল এবং এটা খুবই স্মুথ ছিল। আপনার কাছে 120 হার্জের রিফ্রেশ রেটের যে মিসিংটা সেটা একবারও ফিল হবে না। এই ডিসপ্লেতে গ্রিন লাইন পড়া কিংবা পিঙ্ক লাইন পড়ার যে প্রবলেমগুলো সেটাও কিন্তু খুব বেশি একটা নেই। যারা নেটওয়ার্ক নিয়ে অনেক বেশি টেনশনে থাকেন যে এটার মধ্যে নেটওয়ার্ক ইস্যু হবে কিনা, এটার মধ্যে নেটওয়ার্ক ইস্যু কিন্তু তুলনামূলকভাবে 6 থেকে অনেকটাই কম হয়, কারণ হচ্ছে 6 এর মধ্যে যে G1 চিপটা ইউজ করেছিল সেটার মডেমের মধ্যে সমস্যা থাকার কারণে দেখা যায় ওইটাতে বেশি প্রবলেম হচ্ছিল। এটাতেও হয় বাট এটার পরিমাণটা অনেক বেশি কম। এটার মধ্যে হচ্ছে গুগলের যে নিজস্ব টেনসর G2 চিপটা রয়েছে সেকেন্ড জেনারেশন সেটা ইউজ করা হয়েছে এবং এটার পারফরমেন্স এখন পর্যন্ত ঠিকঠাক। এটার মধ্যে হচ্ছে আমি অ্যান্ড্রয়েড 16 এর আপডেট দিয়েছি এবং আপডেট দেওয়ার পরে কিছুদিন আমি টুকটাক কিছু বাগ বা লুক পেয়েছি, যেটা 20-25 দিন ইউজ করার পরে দেখলাম যে ছোটোখাটো 2-1টা আপডেট এসে এগুলো ফিক্সড হয়ে গেছে। এখন কোনো ধরনের প্রবলেম খুঁজে পাই না। যেরকম হচ্ছে যে এখন যেই প্রবলেমটা আমি মোস্টলি পাচ্ছি সেটা হচ্ছে নোটিফিকেশন ইস্যু। দেখা যায় মেসেঞ্জারে কল আসতে কল ঠিকঠাক আসতেছে না, এই জায়গা থেকে রিসিভ করা যায় না, মেসেঞ্জার অ্যাপ খুলে সেটাকে রিসিভ করতে হয়। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে সেটা হচ্ছে যে হোয়াটসঅ্যাপেও হচ্ছিল, আর নাম্বারের যে কলগুলো সেগুলো অনেক সময় মিস কল আসতেছিল, তখন বোঝা যাচ্ছিল যে নেটওয়ার্কের টুকটাক ইস্যু হয়। তাছাড়া এই এসওসির পারফরমেন্স নিয়ে কমপ্লেন করার সুযোগ নাই। রেগুলার লাইফে যদি আপনি ইউজ করতে চান একদমই বাটার স্মুথলি ইউজ করতে পারবেন। অনেকগুলো অ্যাপ একসাথে ইউজ করে দেখেছি যে কোনো অবস্থাতে কিন্তু প্রবলেম আমি ফেস করি নাই। বাট আপনি হয়তো প্রবলেম ফেস করেন যদি স্পেশালি গেমার হয়ে থাকেন কিংবা ডেডিকেটেডলি গেমিংয়ের জন্য এই ডিভাইস নেন, আমি কখনোই সাজেস্ট করি না। কারণ দেখা যায় যে 30 মিনিট গেম খেলার পরে এটা এই পরিমাণের গরম হয়, যে পরিমাণের গরম হয় আর কি, হাতে রাখা খুবই কষ্টদায়ক হয়ে যায়। যার কারণে টুকটাক শখের বসে যারা গেমিং করে থাকেন তাদের জন্য এটা পারফেক্ট বলাই চলে। ইউজড পিক্সেলের ডিভাইসগুলো নিয়ে আপনারা আরেকটা কমপ্লেন করেন সেটা হচ্ছে ব্যাটারি ব্যাকআপ। এই জায়গায় আপনি 4385 mAh একটা ব্যাটারি পেয়ে যাবেন এবং এই ব্যাটারি দিয়ে আমি খুবই বাজে ব্যাটারি ব্যাকআপ পাচ্ছিলাম। হ্যাঁ, এটা থেকে আমি 4 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পাচ্ছিলাম। তার বুঝতেই পারতেছেন যে টেনে টুনে একদিন পার করতে হবে, দিন শেষে গিয়ে আপনাকে সন্ধ্যার পরে এটাকে চার্জ দিতে হবে। এখন এটা ডিপেন্ড করে যে আসলে আপনি কতটুকু ভালো কিংবা কতটুকু ফ্রেশ কন্ডিশন দেখে কিনতেছেন, কিংবা আপনার ডিভাইসে হয়তো বা 5 ঘন্টা স্ক্রিন অন টাইম দিতে পারে। সেটা দেখা যায় যে ইউজড ফোনের ক্ষেত্রে সবগুলা একই রকম হয় না। ব্র্যান্ড নিউ ফোনের ক্ষেত্রে দেখা যায় যে আমরা অ্যাভারেজলি বলে দিতে পারি, কিন্তু ইউজ ডিভাইসের ক্ষেত্রে আসলে ব্যাটারি ব্যাকআপটা একদমই পারফেক্টভাবে বলা চলে না। আমার হাতে যেটা সেটা 4 ঘন্টা কিংবা 4.5 ঘন্টা এরকম দিচ্ছিল, কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা 5 ঘন্টা পর্যন্ত এটাকে নেওয়া সম্ভব। তো সেই জায়গায় ব্যাটারি ব্যাকআপটা আরেকটু বেটার হলে মনে হয়
যে বেশি ভালো হতো। তাছাড়া এই পিক্সেল 7 এখন যে প্রাইসে পাওয়া যাচ্ছে সেই প্রাইসে কমপ্লেন করার কোনো সুযোগ নাই। যাদের বাজেট 20 থেকে 22,000 টাকা কিংবা 23,000 টাকা তারা চাইলে চোখ বন্ধ করে এই ডিভাইসটা নিতে পারেন। স্পেশালি যারা ক্যামেরা নিয়ে অনেক বেশি ইনথুজিয়াস্ট, ক্যামেরা নিয়ে ঘাটাঘাটি করতে চান, তাদেরকে তো এটা সাজেস্ট করা যায়। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। পরবর্তীতে কোন পিক্সেল ডিভাইস নিয়ে ভিডিও দেখতে চান চাইলে একটু কমেন্ট করতে পারেন। আল্লাহ হাফেজ।